দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের ব্যাংক খাতের সার্বিক অবস্থা নিয়ে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্প উদ্যোক্তা এবং সেই সঙ্গে এসবিএসি ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলিসুর রহমান। জনাব মুখলিসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনার দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশনে দেখতেছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আমাকে ডাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরাও আসলে ধন্য যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। থ্যাংক ইউ। জি, শুরুতে একটু যে বিষয়টা কথা বলতে চাই সেটি হচ্ছে যে আপনি তো এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আছেন, কিন্তু তার আগে তো আপনি একজন দেশের সফল শিল্প উদ্যোক্তা। তো একদিকে শিল্প উদ্যোক্তা, অন্যদিকে ব্যাংকের আপনি চেয়ারম্যান। দুই কারণেই কিন্তু অন্যদের তুলনায় ব্যাংকের সঙ্গে কিন্তু সরাসরি আপনার অ্যাটাচমেন্ট বলি, পর্যবেক্ষণ বলি কিংবা সংশ্লিষ্টতা বলি, যাই বলি, সেটা আপনার বেশি। তো এ কারণেই আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, দেশের বর্তমান ব্যাংক খাতের যে অবস্থা সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুব উপযোগী প্রশ্ন। ব্যাংক খাত যে জার্নিটা এখনো করতেছে, এটা একটা সময় আমরা বলবো যে এটা একটা রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। যে ঝড়টা আরম্ভ হয়েছে ব্যাংকের উপরে, সেটা বেশ কিছু পিছন থেকে আরম্ভ হয়েছে। আপনি যদি এটাকে মূল্যায়ন করেন এইভাবে যে এটা একটা ফেজ ছিল যখন এটাকে অতিরিক্ত ল্যান্ডিং হয়েছে, ল্যান্ডিংগুলা 2-3 ভাবে হয়েছে। ডিকটেটেড ল্যান্ডিং হয়েছে, ট্রেডিংয়ের মাধ্যমে ল্যান্ডিং হয়েছে ডাইরেক্টরদের ভিতরে, এবং এই দুটো ঘটনা ঘটার ফলে ম্যানেজমেন্ট থেকেও কম্প্রোমাইজ ল্যান্ডিং হয়েছে। তো কম্প্রোমাইজ যেগুলা লোন দেওয়া হয়েছে বা ডিকটেটেড লোন দেওয়া হয়েছে বা যেগুলা ট্রেডিং দেওয়া হয়েছে, এগুলা সবই বলতে হবে গভর্নেন্স ফেলিওর, সুশাসনের ব্যত্যয় হয়েছে, অভাব। তাহলে আমরা যদি মূল জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো একটার সাথে কিন্তু একটা ওতপ্রোতভাবে জড়িত। যখন আপনি ডিকটেটেড লোন দিবেন তখন ডিকটেশনটা আসবে কোথা থেকে? একটা স্তর থেকে, এটা একটা টপ স্তর থেকে আসবে। আমরা সরাসরি যদি না বলি, সেটা হতে পারে রেগুলেটর, হতে পারে সেটা হতে পারে পলিটিক্যাল চ্যানেল, হতে পারে, এখান থেকে আসবে। এটা প্রথম। এটা যদি আপনি আবার ম্যাথমেটিক্যালি দেখেন, এটার অংশ, একটা মেজর অংশ। এটা যখন হয়েছে তখন এটার ভিতরে, বোর্ডের ভিতরেও এটার ভিতরে আপনার ট্রেড হয়েছে, এবং এই দুই ঘটনা যখন ঘটছে তখন ম্যানেজমেন্টও এটা তাদের মাধ্যমেই হচ্ছে, তাদের মাধ্যমেও কম্প্রোমাইজ ল্যান্ডিং হয়েছে। কম্প্রোমাইজ ল্যান্ডিংটা কিভাবে হয়েছে? ধরেন যখন একটা লোন হয় তখন কিছু রিস্ক অ্যাসেসমেন্ট হয়। রিস্ক অ্যাসেসমেন্টের মূল জায়গাটা হচ্ছে যে ব্যাংক যখন ব্যবসা করে তখন সে দেখে যে কত টাকা দিচ্ছে, তার বিপরীতে তার ঝুঁকি কতখানি, এবং ঝুঁকি ব্যবস্থাপনা সে সমন্বয় করার জন্য বিভিন্ন ধরনের গ্যারান্টি, কোলেটারাল, বিভিন্ন ফর্মে জামানত কতখানি থাকবে। ম্যানেজমেন্ট তখন এগুলাকে ধরেন 10 টাকার জিনিস 100 টাকা দেখিয়ে এখান থেকে হয়েছে। মূল কথা হচ্ছে সুশাসনের কিছুই ছিল না, যার ফলে এই দুর্ঘটনা এই মাত্রায় ঘটেছে। জি, আপনি যেটি বলছিলেন তার মানে হচ্ছে নামে বেনামে ঋণ দেওয়া হয়েছে এবং এটার পেছনে সুশাসনের অভাবটাই সবচেয়ে বেশি দায়ী ছিল। কিন্তু এই যে চিত্রটার কথা আপনি বললেন, এই চিত্রটা তো আসলে শুরুটা হয়েছিল বিগত সরকারের সময়ে। কিন্তু আমি আসলে এখন আপনাকে একটু জানতে চাই বা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে এখন সেই পরিস্থিতিটা কতটা চেঞ্জ এসেছে? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, এটা বুঝতে হলে একটু লম্বা হবে উত্তরটা। সেটা হচ্ছে ওই সময় যখন এই ঘটনা ঘটেছে তখন কিন্তু যাদের হাতে তথ্য এবং রেগুলেটর, তারা কিন্তু এটা জানতেন।
তারা প্রথম যেটা চেষ্টা করলেন সেটা হচ্ছে এটাকে কনসিল করে রাখলেন, রেখে কোনো ম্যানেজ করে করে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু এটা দীর্ঘ সময় পারা গেল না। যখনই পরবর্তী ফেজে ইন্টারিয়াম গভর্নমেন্ট আসলেন, তারা এটাকে আস্তে আস্তে এটা ডিসক্লোজ হতে থাকলো। ডিসক্লোজ হওয়ার পরেও কিন্তু পুরো তথ্য বলা যাচ্ছে না। পুরো তথ্য এই জন্য বলা যাচ্ছে না, এর সাথে দেশের কস্ট অফ ডুইং বিজনেস, এটা কিন্তু আমাদের মতো লোকের না, দেশের প্রত্যেকটা পণ্য আমদানির ক্ষেত্রেও এর ইফেক্ট আছে। আমি একটা এক্সাম্পল দিই। আমরা যখন ব্যবসা করি তখন একটা ক্রেডিট চ্যানেল থাকে, লাইন থাকে। আপনি যখন একটা দেশের ন্যাশনাল ইকোনমির এরম একটা অফিসিয়াল ডিসক্লোজার হয় যে ন্যাশনাল অ্যাভারেজ ডেফারেল এত এবং সিএল এত, তখন আপনার দেশ হিসেবে একটা রেটিং হয়। সেই রেটিং যখন একটা স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড হয়ে যায়, তখন আপনার কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। কিভাবে বাড়ে? আপনি কি ক্রেডিট রেটিং এর কথা বলছেন? ক্রেডিট রেটিং এটা ন্যাশনাল ওয়াইজও হয়, জি। দেশেরও হয়, ব্যাংকের হয়, ইন্ডিভিজুয়াল হয়, সব জায়গায় এটা রেটিং হয়। যখন বেড়ে যায় তখন অন্য ব্যাংক বলে, না ভাই, তোমার এলসির নিশ্চয়তা নাই, তুমি অন্য একটা ব্যাংকের মাধ্যমে আমাকে নিশ্চিত করো যে তুমি ফেল করলেও ব্যবসাটা আমি পাবো। তখন ওই ব্যাংক বলে যে হ্যাঁ, তোমাকে আমি এইটা ক্রেডিট দিব, এই নিশ্চয়তা দিব, কিন্তু তার জন্য তুমি আমাকে 4%, 5%, 2% পয়সা দিবা, এবং এই পয়সাটা কিন্তু এই দেশের লোককেই বহন করতে হয়। তাহলে আমরা যা জানি তা পরিষ্কার গলায় বলতে পাচ্ছি না, প্রথমে বলতে পাচ্ছি না, এবং এটা ফেজে ফেজে ফেজ আউট করা হবে। এটা ছিল একটা প্রশ্ন আপনার। তাহলে রেজাল্ট হচ্ছে যে ন্যাশনাল কস্ট অফ ডুইং বিজনেস বেশি হয়ে যাবে, এবং প্রতি পণ্য আমরা যা কেনা বেচা করবো প্রত্যেকটার ভিতরে এটা ইফেক্ট পাওয়া যাবে। আপনার আরেকটা ফেজ ছিল প্রশ্নের। জি, আমি আরেকটু বলি। সেটি হচ্ছে যে হ্যাঁ, আমরা দেখেছি যে ব্যাংক খাতের যে দুর্বস্থাটা, সেটা তো ওই বিগত সরকারের সময়েই মানে বেশি করে মানুষের নজরে এসেছে এবং এটা বেশি ফোকাসড হয়েছে। তো তারপরে তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো, এবং তারা যে সংস্কারের উদ্যোগটা নিয়েছিলেন তার মধ্যে মূল উদ্যোগের জায়গাটা কিন্তু ছিল ব্যাংক খাতের সংস্কার, এবং তারা ওই সময় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এখন সেই উদ্যোগের ফলও কিন্তু পরবর্তীতে ব্যাংক খাত পেতে ছিল, এবং কি বলা যায় যে গ্রাহকদের মধ্যে যে একটা অনাস্থা ছিল ব্যাংক খাতের উপরে, সেটি কিন্তু আস্তে আস্তে মানে ফিরে এসছে। কিন্তু এই সরকার যখন ক্ষমতায় গ্রহণ করেছে এবং কয়েক মাস অতিবাহিত হচ্ছে, এখন তো আমরা লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়ের যে সংস্কারের ক্ষেত্রে তাদের যে পদক্ষেপ ছিল, এখন কিছুটা নীতির পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ভেরি লম্বা, খুব বিউটিফুল কোশ্চেন। প্রথম পর্যায়ে তো এটা ঘটলো। প্রথম পর্যায়ে ঘটনার মধ্যে কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেললেন ওনারা। আপনাকে বুঝতে হবে যে ব্যাংক ব্যবসাটা দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ আস্থার উপরে। এর মূল পুঁজিটা কিন্তু আস্থা যদি না থাকে, যে ব্যাংকের উপরে আস্থা থাকবে না, সে ব্যাংক সাকসেসফুলি আগাতে পারবে না। ওইখানে যেটা ওই সময় যেহেতু দুর্ঘটনা ঘটে গেছে এবং এটা কনসিল করা রাখা আছে, ওনারা বিভিন্ন কার্যক্রম করার ভিতরে একটা কাজ ওনারা ভুল করে ফেললেন, যেটা হয়তো ইন্টারনালি ছিল, যেটা মিডিয়াতে চলে আসলো এবং জনগণের মধ্যে চলে আসলো, যে ব্যাংকগুলাকে একটা কালার কোডিংয়ের মধ্যে ফেলে দিলেন, ভালো মন্দ বিবেচনার মধ্যে চলে আসলো। ব্যাংক সবই ভালো ব্যাংক, আপনি পয়সা রাখবেন, এটা আপনার, সে তো গভর্নমেন্ট তাকে দিয়েছে এবং এটা তো আস্থার জন্যই দিয়েছে, যে আস্থাবান। কিন্তু যখন কালার কোডিংয়ে চলে আসলো, তখন ব্যাংকগুলা, কিছু ব্যাংক একটা ভালো অবস্থান চলে গেল, আর কিছু ব্যাংক বেশ পিছিয়ে চলে গেল। এইবার যখন এটা ঘটে গেল, নিঃশব্দে ঘটে গেল, এবং এইটার ভুক্তভোগী ব্যাংকগুলা বুঝতে পারলো এটার ইফেক্ট কত গভীর হয়েছে আস্থা সংকটের জায়গায়। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট আসলেন, আমি অবশ্যই বলবো ওনাদের সময় এটা আস্তে আস্তে সুন্দর ম্যানেজ করে কিভাবে আগিয়ে নেওয়া যায়, এটার কিছু কাজ ওনাদের মতো করে সুন্দর করে আগাচ্ছিলেন। কিছু কিছু কথা তো একটা কাজ করতে গেলে কিছু কথা বিতর্ক হয়, দু একটা কথা হয়তো বিতর্ক কেউ কেউ করতে পারেন। বিশেষ করে বলা হয় 5টা ব্যাংক একত্রিত বিষয়টা, হয়তো এর পুরো তথ্য তালাশ এবং রিসার্চ করে শেষ পর্যন্ত কোথায় যাওয়া যাবে,
এইটা হয়তো গভীরভাবে বিশ্লেষণ হয়েছে কিনা এই সাবজেক্টে যারা রিসার্চ করবেন, পরে যারা রিসার্চ হবে, তখন এটা বলা যাবে যে এটা আসলেই কি ছিল। ওনারা সুন্দর করে এটা যাচ্ছিলেন। খুব একটা নতুন গভর্নমেন্ট যখন আসলেন, কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। কিছু কিছু সিদ্ধান্ত যদিও খুব লো ভয়েসে কিছু কথাবার্তা হলো, কিন্তু সেগুলাকে আপনার সময়ে পরীক্ষায় আপনি রেজাল্ট পরে পাবেন। একটা এক্সাম্পল বলি, আপনি দেখবেন যে ৩-৪ দিন আগে বা সপ্তাহখানিকের মধ্যে গভর্নমেন্ট একটা বাংলাদেশ ব্যাংক একটা নীতি বলে প্রকাশ করেছেন যে যেসব কলকারখানা বন্ধ আছে বিভিন্ন স্তরে, বন্ধর কিন্তু বিভিন্ন স্তর আছে। মনে করেন একটা কারখানা চালু আছে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল নাই, আপনি পুরো রিপোর্টটা পড়বেন, দেখবেন যে এটা একটা সুন্দর হোমওয়ার্ক করা, একটা থিঙ্ক ট্যাঙ্ক দিয়ে বাংলাদেশের প্রেক্ষিতে যা যা হওয়া উচিত ঠিক সেইভাবে এটা ড্রাফট করা, সুন্দর করে প্লেস করা হয়েছে। সেখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে আপনি যেটা বন্ধ ওয়ার্কিং তাকে দেওয়া হবে, যার ক্যাপিটাল কিছু খেয়ে ফেলেছে, বিদ্যুৎ লাইন কাটা আছে, অন্যান্য সমস্যা, তাকে আরেক স্তরে দেওয়া হবে। আরও নিচের স্তরে ভাগ করে করে তাদেরকে কিভাবে করা হবে সেটাকে আপনার একটা পলিসি দিয়েছে। এটা ব্যাংকের থেকে খুব একটা সুন্দর পলিসি। এই ধরনের কার্যক্রমগুলা গভর্নমেন্ট তো কেবল 2.5 মাস বসেছে। পাশাপাশি আবার এ কথাও বলেছে যে যে তহবিলটা গঠিত হবে, যে অর্থ দেয়া হবে, সেটার আবার নিশ্চয়তাও ব্যাংকগুলোর কাছ থেকে, সেই নিশ্চয়তাও কেন্দ্রীয় ব্যাংক নেবে অর্থ ফেরতের, কিংবা যাতে তছরুফ না হয়। এই যে কথাটা বললেন তছরুফ না হয়, পুরো জিনিসটা নির্ভর করবে সুশাসন, গভর্নেন্সের উপরে, মনিটরিংয়ের উপরে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। দেখেন, একটা ব্যবসাদার যখন পয়সা নেয়, যদি ব্যবসাদার যে পয়সাটা উপায় করে তার একটা বৃহৎ অংশ ব্যাংক সুবিধাভোগী, তার একটা বৃহৎ অংশ সরকারও সুবিধাভোগী। কেননা ওই ব্যবসার থেকে যে লাভ হয় তার একটা বড় অংশ ব্যাংক পায়, তার একটা বড় অংশ সরকার ট্যাক্স বিভিন্ন ফর্মে পায়, এবং এটা একটা যৌথ প্রযোজনা। এখন এই প্রযোজনার ক্ষেত্রে সরকারের তরফ থেকে নীতিগত সহায়তার দরকার আছে, রেগুলেটরের তরফ থেকে এটার একটা মনিটরিংয়ের বিষয় আছে। যদি থাকে, আমি ব্যক্তিগতভাবে আমার 40 বছরের অভিজ্ঞতা, 40-এর বেশি হয়ে গেছে, যে কোনো ব্যবসা ফেল করার সুযোগ নাই। ফেল কোথায় করতে পারে? আপনি যে উদ্দেশ্য আরম্ভ করার সময় যদি অসৎ উদ্দেশ্য কনসিভ করেন, তাহলে ব্যবসা ফেল করবে। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই, সেটি হচ্ছে আপনি যেটি বলছিলেন যে ব্যাংকের ব্যবসাটা হচ্ছে আস্থার উপর, একেবারে আস্থার উপরেই ব্যাংকটা টিকে থাকে, তাই তো? কারণ আমার টাকা আমি আপনার কাছে রাখছি, তার মানে কি বিশ্বাসের উপর, আস্থার উপরে রেখেছি। তো এখনকার যে পরিস্থিতি, এখন আমরা এই ব্যাংকের উপর কতটা আস্থা রাখতে পারি আপনার কাছে একটু জানতে চাই। তবে তার আগে নেব একটু বিরতি, আপনি বিরতির পরে এসে একটু বিস্তারিত বলবেন। যে দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যাংক খাত নিয়ে। যে বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। যে বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে এখন ব্যাংক খাতের যে অবস্থা, আমরা আসলে কতখানি আস্থা রাখতে পারি? খুব কঠিন প্রশ্ন, বাস্তবতার খাতিরে বলতে হয়। কঠিন প্রশ্ন এই জন্য যে আপনি যদি একটা দেশের নেট সেভিংস, মানে আপনি যদি ব্যাংকে কত টাকা আছে জনগণের, দেশের বাজেট সব কিছু আমলে নেন, যে পরিমাণ পয়সা এখানে তছরুপ বলেন বা যা কিছুই বলেন না কেন হয়েছে, এটা মাত্রাটা একটু অসহনীয় পর্যায়ে হয়েছে। তারপরেও এটা স্বাভাবিকভাবে অর্থনীতির বিভিন্ন, যদি আপনি দীর্ঘ পিছন থেকে দেখেন ব্যাংকিং ইতিহাসে, দুই একটা এরকম ঘটনা ঘটে নাই বলা যাবে না। এইটা ম্যানেজ করার জন্য প্রথম কাজ হচ্ছে রেগুলেটর এবং সরকারের তরফ থেকে আস্থাটাকে আস্তে আস্তে এটাকে ফেরত নিয়ে আসা।
এবং তার জন্য কিন্তু সরকার কাজ করছেন, এবং এর কোনো পরীক্ষিত, একেবারে 100% পরীক্ষিত কোনো নীতি আপনার দেওয়া যাবে না, কিছু কিছু ট্রায়ালের মধ্যে থেকে এটা যাবে, এবং সেই ট্রায়ালের মধ্যে থেকে যাবে। এটা যারা নীতিগুলা নির্ধারণ করবেন যে এগুলা যেভাবে অ্যাড্রেস হবে, সেটা গভীর সংকটে পড়ার বিষয়টা, এটা কিন্তু একটা রিসার্চ করে নীতি প্রণয়ন করার বিষয় আছে। ওই পর্যায়টুকু বাদ দেন যদি, কিন্তু এটা একটা পর্যায়ে আছে, কিন্তু কিছু ব্যাংক একেবারেই 4-5টাতে, বাদ বাকি যেগুলো আছে সেগুলো ম্যানেজ করা খুব একটা কঠিন কিছু না। সেই ম্যানেজগুলো আমরা যারা ব্যাংকের বোর্ডে বসি এবং ব্যাংক পরিচালনায় নীতিগত সহায়তা, নীতিগুলো নির্ধারণ করার কথা চিন্তা করি, তারা দেখেই মনে করেন যে এটা একটা ব্যবসা। প্রত্যেক ব্যাংকের কিন্তু নিজস্ব কিছু পয়সা থাকে, ইকুইটি থাকে, তারপরে রেগুলেটরের কাছে আমাদের কিছু পয়সা থাকে। আমরা বছর শেষে একটা হিসাব করি, করে আমরা এখন পরিষ্কার করে আমরা বিভিন্ন ব্যাংকের যেগুলো ফাংশনাল বোর্ড চলছে, তারা দেখতে পাচ্ছে তার ক্ষতির পরিমাণটা কত। ঘটনা এইটুকু ঘটেছে যে যারা ব্যাংকে ইনভেস্ট করেছেন, ইকুইটি পার্টিসিপেশনে আছেন, তারা হয়তো বেশ কিছু দিন তাদের লভ্যাংশ পাবেন না। যেটা লাভ হবে সেই লাভগুলা দিয়ে এটাকে অ্যাড্রেস করা হবে, গ্রাহককে সম্পূর্ণ নিরাপদ রেখে যারা এখানে ইনভেস্ট করেছেন তারা শুধু লভ্যাংশ না নিয়ে তাদেরকে সমন্বয় করে, কেউ হয়তো 1-2 বছরের মধ্যে এটাকে ঠিক করে ফেলবেন, কারো হয়তো 5 বছর লাগবে, কারো হয়তো 6-7 বছর লাগবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যেহেতু আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতার আলোকে রেগুলেটর যারা আছে তারাও সতর্ক আছে, প্লাস আপনারা যারা ব্যাংকের ম্যানেজমেন্টে আছেন আপনারাও ট্রান্সপারেন্সির ব্যাপারটাকে আরও বেশি গুরুত্ব সহকারে দেখছেন, এবং নানা পদক্ষেপের কারণে গ্রাহক আস্থা রাখতে পারে, তাই তো? গ্রাহক অবশ্যই আস্থা রাখতে পারে, এই জন্য যে আস্থার যে সংকট সেটা মেটানোর জন্য নীতি সহায়তা, রেগুলেটর তার কাজ করতেছেন, এবং পুরো এক লাফে তো এটা জায়গায় আসা যাবে না। এটা একটা সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হবে। 2-3টা ব্যাংক হয়তো কি হবে এটা রিসার্চ করার বিষয় আছে, বাদ বাকি সব ব্যাংক হয়তো কেউ 1 বছরে পুরো জায়গায় চলে আসবে, কেউ হয়তো আর একটু লম্বা সময় নেবে। তবে সুনিশ্চিতভাবে বলতে পারি যে এগুলা সব একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে। জি, আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে এই যে বাংলাদেশে এখন অনেকগুলো ব্যাংক, এই ব্যাংক এবং পরবর্তীতে যখন বিগত সরকার নতুন করে যখন আরও 10টি ব্যাংক বা 11টি ব্যাংক যখন দিচ্ছিল, তখন কিন্তু একটা সমালোচনা হচ্ছিল যে বাংলাদেশের অর্থনীতির জন্য এতগুলো ব্যাংক দরকার আছে কিনা, কিংবা এই ব্যাংকগুলো টিকবে কিনা, এরকম কিন্তু একটা আলোচনা হচ্ছিল। তো ওই ব্যাংকের তালিকার মধ্যে আপনাদের ব্যাংকটাও ছিল, এবং আজকে আপনাদের ব্যাংকটি 13 বছর পার করে 14 বছরে পা দিয়েছে। তো আপনারা আসলে কিভাবে টিকে গেলেন, এবং আপনাদের এই শক্তির জায়গাটা আসলে কি, সেটি একটু জানতে চাই। দেখেন, এটা একটা দেখার দৃষ্টিভঙ্গি। আপনি যদি এইভাবে ভাবেন যে আমাদের গ্রাম বাংলা বা আমাদের এই সাবকন্টিনেন্টে কিভাবে অর্থনীতিটা চলতো, অতীতে অর্থনীতিটা চলতো বিভিন্ন গ্রামের যারা কর্তা ব্যক্তি ছিলেন, অবস্থাপন্ন ছিলেন, তারা কিন্তু ফাইন্যান্স করতেন গ্রামের ভিতরে। আপনার নিশ্চয়ই আচ্ছা, তারপরে কি হলো, সেই ফাইন্যান্সের জায়গাটা একটা পোরশন অ্যাডজাস্ট করলো এনজিওদের দিয়ে। আপনি খুব গভীরভাবে খেয়াল করলে দেখবেন একটা বৃহৎ অংশ কিন্তু এনজিও দ্বারা ফাইন্যান্স ম্যানেজমেন্ট আছে। এবং এই সব থেকে দুঃখজনক পার্ট হচ্ছে এইটা, আমার বলা মনে হয় খুব একটা অন্যায় হবে না, যে এই অংশটুকু কোনো রকম ডিফল্ট করে না, এবং সর্বোচ্চ মুনাফা বা সুদে তারা এই সার্ভিসটা পায়। তাহলে আপনি ওই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে ওই জনগোষ্ঠীকে যদি আপনি ব্যাংকিং সেবার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে তাদের কস্ট অফ ফান্ড অর্ধেক হয়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ব্যাংক সাধারণত হয় একটু চকচকে জায়গা, অনেক লাইট, অনেক কিছু, কোট শার্ট পরা লোক, ওই জনগোষ্ঠীকে এর ভিতরে ইন্টিগ্রেট করা যাচ্ছে না। তারা ব্যাংক দেখলেই কিন্তু ঢুকতে চায় না ওই লোকটা, সে তো লুঙ্গি পরে আসে, কাঁধে একটা গামছা নিয়ে আসে, পিছিয়ে পড়া লোকদেরকে পিছিয়ে পড়া লোক। কিন্তু এই পিছিয়ে পড়া লোক আপনার 20%-এর মতো বছরে খরচ করছে, যেখানে
আমাদের মতো লোক 10% খরচ করতেছে, আমাদের দ্বিগুণ পয়সা খরচ করতেছে। তাহলে আপনি যদি এই দৃষ্টিভঙ্গিকে যদি আপনি আমলে নেন, তাহলে পরে তো একটা বৃহৎ জনগোষ্ঠী এর বাইরে রয়ে গেছে। এখানে যে যারা রেগুলেটর আছেন বা নীতি প্রণয়ন করছেন, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য যে কোনো পরিকল্পনা করেন নাই তা বলা যাবে না। এর মধ্যে দেখেন কিছু সুন্দর সুন্দর নীতি এসছে, যেমন আপনি সাব ব্যাংক নিয়ে এসছেন, আপনি এজেন্ট ব্যাংক নিয়ে এসছেন। তারা কিন্তু ওই জনগোষ্ঠীকে অ্যাড্রেস করার জন্য একটা পথ তৈরি হয়েছে। না, আমি আপনার কাছে সেখানে এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট আছে, এটা গেল ধরেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমি সরি ইন্টারাপ্ট করলাম একটু আপনাকে। আরেকটা জনগোষ্ঠী আছে যে জনগোষ্ঠীটা ডিজিটাল হয়েছে। আপনি দেখেন এখন অনেক কথা আমরা বলছি যে পেপারলেস, ক্যাশলেস সোসাইটি, পেপারলেস সোসাইটি, এগুলা নিয়েও কিন্তু আমরা কিন্তু প্রথম দুনিয়ার লোক না, ফার্স্ট ওয়ার্ল্ডের লোক না। আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী 20 থেকে 25% আপনার পয়সা খরচ করে তার সেবাটা পাওয়ার জন্য। আবার একটা জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীটা আপনার এই আধুনিক ডিজিটাল সিস্টেমের মধ্যে আপনার বস করে। তাহলে এই দুটোকে সমন্বয় করে যদি আপনি আগান, তাহলে যেমন আপনার এজেন্ট ব্যাংক লাগবে, আবার সেরাম ডিজিটাল প্ল্যাটফর্ম লাগবে। আরেকটা এর একটা সুন্দর দিক আছে, যেটা আপনি যদি 56 বা 55টা ব্যাংক দেখেন, তাহলে একটা বিশাল জনগোষ্ঠী এই সেবা দেওয়ার জন্য ব্যস্ত আছে। এইসব দৃষ্টিভঙ্গি যদি আপনি আমলে নেন, আমার মনে হয় না যে এই কথা বলা যাবে যে ব্যাংক খুব বেশি হয়ে গেছে। যাই না আপনারা না, তার মানে আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আপনাদের ব্যাংকের শক্তির জায়গাটা আসলে কি ছিল? আমাদের ব্যাংকের শক্তির জায়গাটা হচ্ছে এই, প্রথমে বলতে চাই, এই ব্যাংকে ডিক্টেটেড কোনো লোন এই ব্যাংক থেকে যায়নি। আচ্ছা, আমি 3টা দুর্বলতার কথা বলেছি লোন স্যাংশনের, এবং ট্রেডিং এবং ম্যানেজমেন্টের তরফ থেকে ডিক্টেটেড লোনটা কিন্তু যেখানে গেছে চাঙ্ক গেছে, 10,000 কোটি, 5,000 কোটি, 2,000 কোটি এইভাবে গেছে। ঠিক আছে, ট্রেডিং লোন যেটা আছে এটা কিন্তু ওই চাঙ্কে না, এটা আর একটু ছোট ছোট সেক্টরে হয়। আর ম্যানেজমেন্টের থেকে যেটা কম্প্রোমাইজড সেটাও কিন্তু এত না। সেজন্য আমরা বলতে পারি, আমরা যে অবস্থানে এসবিএসি ব্যাংক পিএলসি আছে, সেটাতে আজ পর্যন্ত আমাদের ব্যাংকে যেহেতু এইসব দুর্ঘটনা ঘটে নাই, আমাদের কোনো ডেস্ক থেকে কোনো পয়সা পাই নাই বা কোনো রকম সমস্যা, এই ধরনের কোনো সমস্যা আমাদের ব্যাংকের ভিতরে নাই। গুড গভর্নেন্সটাই কি আপনাদের শক্তি? আমরা গুড, অবশ্যই যে কোনো ব্যাংকের, শুধু আমাদের ব্যাংকে না, যে কোনো ব্যাংকের। এবং তবে একটা কথা অস্বীকার করা যাবে না, যে ধরেন এই দুর্ঘটনার ঝড়টা তো বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। জি, সেই বয়ে যাওয়া ঝড়ে যারা শক্তভাবে, তারা কেউ কেউ খুব ভালো শক্তভাবে দাঁড়িয়ে থেকে এটা মোকাবেলা করেছে, সেটা যদি আপনি করেন তাহলে দেখবেন যে 20% ব্যাংক দেখবেন সেখানে দাঁড়িয়ে আছে খুব ভালোভাবে। ধরেন আর 20% ব্যাংক এটা মোকাবেলা করেছে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কনফিডেন্টলি দাঁড়িয়ে আছে। আমরা সেই অবস্থানের মধ্যে আছি, আমাদের এরকম কোনো সমস্যা নাই, যার ফলে আমরা এখনো খুব সাকসেসফুলি আস্থার সাথে ব্যাংকিং করছি। জি, আমি আপনার কাছে একটু প্রশ্ন করি, অ্যাজ এ গ্রাহক হিসেবে আমি আপনার ব্যাংকটিকে কেন বেছে নেব? এতগুলো ব্যাংকের মধ্যে আপনি বলছিলেন যে এতগুলো ব্যাংক সবাই গ্রাহকের কাছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনারাও নিশ্চয়ই করছেন, কিন্তু একজন গ্রাহক হিসেবে আমি আপনার ব্যাংকের কাছে কেন যাব? আপনার ব্যাংকের স্বতন্ত্রতাটা কি আসলে, আমি এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। তার আগে নিচ্ছে একটি বিরতি, বিরতির পরে এসে আপনি বলবেন। দর্শক, এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি এসবিএসি ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম যে একজন গ্রাহক হিসেবে আমি কেন আপনার ব্যাংকটিকে বেছে নেব?
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রশ্নটা করার জন্য, যে আমি একটা ব্যাংকের চেয়ারম্যান এবং আমার সেখানে দায়িত্ব হচ্ছে আমার ব্যাংকটাকে সুন্দরভাবে পরিচালনা করা। তো এই সুযোগে আমি কিছু কথা বলতে পারবো আমাদের ব্যাংকের বিষয়ে। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমাদের ব্যাংকটা এমন একটা ব্যাংক যেটা আজ পর্যন্ত এত ঝড়ের মধ্যেও আমাদের ব্যাংকের থেকে সেবা গ্রহণ ক্ষেত্রে কোনো গ্রাহক কোনো রকম ঝুঁকির মধ্যে পড়েন নাই, জিরো ঝুঁকি। সেকেন্ড হচ্ছে এই ব্যাংকটা এত সুন্দরভাবে ডিজাইন করা, আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকিং করবেন, আমাদের সমস্ত টুলস আছে, সেবা আছে। আপনি একটা এনজিও থেকে প্রান্তিক জনগোষ্ঠী সেবা নিতে চাবে, তার জন্য আমার জন্য এজেন্ট ব্যাংক আছে, সাব ব্রাঞ্চ আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে সমস্ত গ্রাহক শ্রেণী অনুযায়ী, ডিম্যান্ড অনুযায়ী ব্যাংকের স্ট্রাকচারটা ডিজাইন করা আছে, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে আমাদের ব্যাংকের বোর্ড, একটা সুন্দর বোর্ড আছে, যে বোর্ডে ধরেন একটা এক্সাম্পল হিসেবে বলি, বাংলাদেশের সব থেকে নাম করা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ের শিক্ষকরা আছেন, জি, সাকসেসফুল বিজনেসম্যানরা আছেন, সাকসেসফুল চার্টার অ্যাকাউন্টেন্ট আছেন। সো নীতি প্রণয়ন করার ক্ষেত্রে, পলিসি মেকিংয়ে আমাদের কোনো দুর্বলতা নাই। আমাদের ব্যাংক বর্তমানে যে ম্যানেজমেন্ট রয়েছে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে, আমরা বাই দিস টাইম সমস্ত যেগুলা সময়ের সাথে সাথে যে ঝড়ের মধ্যে যা যা ঘটেছে সেগুলোকে ক্লিন আপ করে আমরা একটা বিউটিফুল ম্যানেজমেন্ট টিম তৈরি করেছি। সেজন্য আমরা বলতে পারি যে এই মুহূর্তে এই ব্যাংক সব থেকে কমপ্লাইড ইন রেসপেক্ট অফ দ্য বোর্ড, ইন রেসপেক্ট অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্রেংথ। জি, তার মানে আপনি যে কারণগুলো বললেন সেগুলোর কারণে নিঃসন্দেহে একজন গ্রাহক আপনার ব্যাংকটিকে বেছে নেবে, নিঃসন্দেহে। পাশাপাশি একটু জানতে চাই আপনাদের ব্যাংকের ঋণ খেলাপির বিষয়টা কী রকম আছে এবং খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে আপনাদের কি উদ্যোগ? এই প্রশ্নটি এ কারণেই করলাম, বাংলাদেশের ব্যাংক খাতের যে দুরবস্থা নিয়ে আমরা আলোচনা করছি তার মূলেই তো আসলে ছিল এই খেলাপি ঋণ। এই খেলাপি ঋণ, অর্থ পাচার, এসব নানান কারণে তো আজকে ব্যাংক খাতের এই দুরবস্থা। তো সেই জায়গাটিতে দাঁড়িয়ে খেলাপি ঋণের যে পরিস্থিতি সেটিকে আপনি কিভাবে দেখছেন, আর আপনার ব্যাংকে যদি খেলাপি ঋণ থাকে সেটি কমানোর ক্ষেত্রে আপনার ব্যাংকের উদ্যোগটা আসলে কি? খেলাফি ঋণ বাংলাদেশ ব্যাংক ব্যবস্থায় একটা বাস্তবতা। জি, এটা আমি কেউই অস্বীকার করতে পারবো না, এটা একটা বাস্তবতা। এটার আগেও আমি বলেছি যে কিছু ব্যাংক আছে যেটা পলিসিটা ন্যাশনাল লেভেলে তৈরি হবে এবং সেটা অ্যাড্রেস হবে। আমাদের মতো যেগুলা ব্যাংকে আছে সেটা আপনি এভাবে বলতে পারেন যে গ্রহণযোগ্য মাত্রার থেকে কেউ বেশি আছে, কেউ আরেকটু বেশি আছে। এটা অ্যাড্রেস করা আমাদের জন্য কোনো বিষয়ই না। এখানে যে কষ্টটা হবে সেটা হচ্ছে যারা ইকুইটি পার্টিসিপেন্ট যারা আছেন তারা একটা সময় পর্যন্ত লভ্যাংশ পাবেন না। এন্টার লভ্যাংশটা আমাদেরকে ওইখানে অ্যাড্রেস করার জন্য ব্যবহৃত হবে। সেকেন্ড, আমরা যে মডেলে এখানে বাংলাদেশ ব্যাংকে যে মডেলে ব্যাংকগুলো চলে, অদ্ভুত সুন্দর একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন করা হয়। আপনি যখন কাউকে একটা লোন দেবেন তার একটা অংশ আপনার ঝুঁকি ব্যবস্থাপনার জন্য রিজার্ভ রাখতে হয়। তো সেই সব পয়সা আছে, আপনি সব এগুলা হিসাব করলে পরে দেখা যাবে যে কিছুদিন হয়তো আমাদের ইকুইটিস পার্টিসিপেটররা লভ্যাংশ পাবেন না, এবং এটা বিভিন্ন সময়ের মাত্রা, যার ঝুঁকি একটু বেশি তৈরি হয়েছে তার একটু লম্বা সময় লাগবে ম্যানেজ করতে, যার ঝুঁকি কম হয়েছে তার একটু কম সময় লাগবে। আমাদের খুব বেশি সময় লাগবে না, আমরা কনফিডেন্টলি বলতে পারি। আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনারা বিজনেসম্যান যারা আছেন এবং বিভিন্ন মহলে বাংলাদেশের একটি বিষয় সবচেয়ে আলোচিত হয়, সেটি হচ্ছে যে বাংলাদেশে ব্যবসা করার খরচ খুব বেশি এবং ব্যবসার যে পরিবেশ, বিনিয়োগের যে পরিবেশ, এই সমস্ত নানান সীমাবদ্ধতা নিয়ে বাংলাদেশে কথা হয়। তো আমরা দেখছি যে বাংলাদেশ অনেক দিন ধরে 6-7% প্রবৃদ্ধির মধ্যে আটকে আছে, এবং তার একটা বড় কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা, যে পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে এই জিডিপি প্রবৃদ্ধিটা আসলে এর চেয়ে বেশি বাড়ানো যায়নি। তো আমরা বিগত সময়েও কিছু সময় এই পলিটিক্যাল আনস্টেবিলিটি আমরা মোকাবেলা করেছি। তো এখন তো একটি নির্বাচিত সরকার এসছে, দেশে স্থিতিশীলতা আসছে, একজন বিনিয়োগকারী হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে
ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সামনে আপনি বিনিয়োগের ব্যাপারে আসলে কতখানি আশাবাদী হতে পারেন? খুব বাস্তবসম্পন্ন প্রশ্ন। আপনি যদি 2000 সাল থেকে দেখেন তাহলে শুধু আমাদের না, সারা পৃথিবীতেই জি, কোভিড ফেস করতে হয়েছে। তার পরপরই দেখেন ইউক্রেন যুদ্ধ ফেস যুদ্ধ করতে ফেস হচ্ছে। করতে হয়েছে, এবং হ্যাঁ। বর্তমানেও কিন্তু সারা মধ্যপ্রাচ্য, পৃথিবী হ্যাঁ। একটা মধ্যপ্রাচ্য একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে এবং প্রবৃদ্ধি ঠিক রাখার জন্য এবং এটা বাড়ানোর জন্য প্রধান কিছু শর্ত আছে। তার এক নম্বর শর্তই হচ্ছে দেশের স্থিতিশীলতা জি, এবং গুড গভর্নেন্স, রাইট। যেটা নিয়ে আমাদের গত 5-7 বছর এটা প্রশ্নবিদ্ধ ছিল। বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন জি। রকম প্রশ্ন করা হতো। আমরা গভীর 2.5 মাস হয়েছে একটা গভর্নমেন্ট বসেছেন জি, এবং আমরা তাদেরকে দেখতেছি কর্মকাণ্ড। প্রথম কথা হচ্ছে, দেখেন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, ভুল করলেও ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, পরে এটা কারেকশন হয়ে যাবে। হয়ে যাবে, কিন্তু দ্রুত। সিদ্ধান্ত না হওয়াটা সব থেকে কষ্টদায়ক এবং দুঃখজনক। তার জন্য কিছু ক্ষতি বাড়তে পারে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী দিনের ফাইল দিনেই শেষ করছেন। জি, সব জায়গায় একটা কাজ করার একটা পরিবেশ, অনুকূল বাতাস বইতে আরম্ভ করছে। দেখেন, যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলা চালু করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নতুন ইনভেস্টমেন্ট কিভাবে বাড়ানো যায়, ক্যাশ ফ্লো বাড়ানো যায়, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। জি। অর্থের সংস্থান, অর্থ কিন্তু আপনাকে একটা এন্টারপ্রেনারকে আটকে রাখতে পারে না, যদি তার এফোর্ট এবং নিয়ত যদি খুব স্ট্রং থাকে। আমি গভীরভাবে বিশ্বাস করি যে বর্তমান যে সরকার রয়েছেন তারা এই প্রবৃদ্ধি অর্জন করার জন্য যা যা করণীয় প্রত্যেক সেক্টরে ওনারা করতেছেন এবং ওনারা দ্রুত সময়ের সাথে ওনারা আগাচ্ছেন। আমি খুবই আশাবাদী যে এই প্রবৃদ্ধি আরও বাড়বে, কর্মসংস্থান হবে এবং বিনিয়োগে গতি দেশ আসবে। বিনিয়োগে গতি আসবে এবং দেশ এগিয়ে যাবে। যে আমরাও আপনার সঙ্গে সেই আশাবাদ রাখতে চাই। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে কিনা? আমি এটাতে বিশ্বাস করি, জি। সেটা হচ্ছে সব কিছুর মূল বিষয়টা হচ্ছে সুশাসন, সঠিক আপনার নীতি প্রণয়ন এবং সুশাসন এবং ব্যাংকিং ব্যবসায় বিশেষ করে ঝুঁকি ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা করা এবং যে পরিবেশ তৈরি হয়েছে, যে বাতাস বইতে আরম্ভ করছে, আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ দ্রুত একটা উন্নতির দিকে ধাবিত হয়েছে এবং একটা মানসম্মত জায়গায় পৌঁছে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এই টেলিভিশনের সামনে দেখছেন এবং আরও সামনে যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।